সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা আজকে আমার পেজ থেকে লাইভ হয়েছি। তো আজকে আমাদের লাইভের আপনারা অলরেডি অনেকেই জানেন। তো সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আজকে আমাদের এই লাইভ সেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশি নার্স এবং মিডওয়াইফদের জন্য অস্ট্রেলিয়াতে পড়াশোনা ক্যারিয়ার নিয়ে আমরা আজকে এখানে একটু ডিসকাশন করব। তো আমরা জাস্ট একটু ওয়েট করব বাকিরা যাতে জয়েন করে ফেলে, এরপর আমরা শুরু করব। আর আজকে আমার সাথে আপনারা যাকে দেখছেন, আপনারা অনেকেই অলরেডি জানেন যে তার সাথে আমার একটা পোস্টার অলরেডি আমরা পোস্ট করেছি আমার পেজে। তো আমার সাথে যে আছেন মেহেরুন নেসা। সে হচ্ছে বাংলাদেশে একজন নার্স এবং রাইট নাও শি ইজ লিভিং ইন অস্ট্রেলিয়া। সে এখন অস্ট্রেলিয়াতে আছে এবং অস্ট্রেলিয়াতে সে পোস্ট গ্রাজুয়েশন করেছে। তো আমরা মেহেরের কাছ থেকেই তার পরিচয়টা একটু আমাদের মেইন যে টপিক সেশন সেটাতে আহ, আমরা স্টার্ট করব। তো মেহের, আমরা আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানতে চাইবো, যারা বাংলাদেশি নার্স এবং মিডওয়াইফ আজকে আমাদের সাথে জয়েন করেছে তারা যাতে আহ, আপনার ব্যাপারে একটু আইডিয়া নেয়, তারপর আমরা আমাদের মেইন কনভারসেশনে যাব। আচ্ছা, ধন্যবাদ। আহ আমাকে শোনা যাচ্ছে তাই না ঠিক মতো? হ্যাঁ, শোনাচ্ছে মেহের। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেরুন্নেসা। আমার ছোট্ট করে একটু পরিচয় দিই। আমি বাংলাদেশের মেয়ে, এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। এবং আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ব্যাচেলর অফ নার্সিং কমপ্লিট করেছি রাজশাহী নার্সিং কলেজ থেকে। এবং 2019 সালে আমার ইন্টার্নশিপ কমপ্লিট করার পর আমি বাংলাদেশে কিছুদিন চাকরিরত ছিলাম। তারপরে অস্ট্রেলিয়াতে আমি পাবলিক হেলথে মাস্টার্স কমপ্লিট করেছি। আর বর্তমানে এখন এখানে পাবলিক হেলথ এরিয়াতে কর্মরত আছি। আহ, এই তো আমার ছোট্ট একটা পরিচয়, আমার কর্মজীবনে ছোট্ট বয়সে কম। আর এই তো। আর আশা করছি আহ আজকে যারা উপস্থিত থাকবে লাইভে, সবাই নতুন প্রজন্মের ছোট ভাই বোন, এবং উপস্থিত অবশ্যই বড় অনেকেই থাকবেন। তো কিছুটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করবো, আমার জার্নিটাই হয়তো বা কিছু শেয়ার করবো যেখান থেকে অনেকে হয়তো বা উপকৃত হবে, এই আর কি। ওকে, থ্যাংক ইউ মেহের। আচ্ছা, আমাদেরকে একজন সালাম দিয়েছে, মোশাররফ। ওয়ালাইকুম আসসালাম মোশাররফ, আমরা ভালো আছি। আর আপনারা যারা আমাদেরকে দেখছেন আজকে লাইভ সেশন, আপনারা একটু জানাবেন যে আমাদের কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে? আপনি একটু কমেন্ট করে আমাকে জানান যে ইফ ইউ গাইজ আর হিয়ারিং আস ক্লিয়ারলি অর নট। ওকে, তো আমরা একটু দেখতে চাই যে আমাদের কথা আপনারা ক্লিয়ারলি শুনতে। হ্যাঁ, যেহেতু হচ্ছে নেটওয়ার্কের একটু সমস্যা থাকতেই পারে, হয়তো বা একটু কথা কেটে যেতে পারে, যেমন মাঝে মধ্যে আমি একটু কম বুঝতে পারছি, কিন্তু আশা করছি কেটে যাবে সমস্যা। মেহের, ওকে, আমরা একটু দেখি যে আমাদেরকে সবাই শুনতে পাচ্ছে কিনা ক্লিয়ারলি। আচ্ছা, এর ফাঁকে আমি হচ্ছে আপনাকে একটু ধন্যবাদ জানাতে চাই যে আপনি আসলেই মানে এখন লাইভে কতজন যুক্ত আছে আমি জানি না, যেহেতু আমি ফেসবুকে এখন নেই। তো আমি শুধু আপনাকে এটাই মানে আমার মাধ্যম দিয়ে আমি এই কথাটাই বলতে চাই যে আসলে নার্সদের জন্য চিন্তা করে খুবই স্বল্প কিছু মানুষ আর কি। তো আপনি যে যে কনসার্নটা দেখাচ্ছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। মানে আমি এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমি কৃতজ্ঞ না, আমি একজন নার্স হিসেবে এখানে অবস্থান করছি এই জন্য আমার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। আসলে বেসিক্যালি এখানে আসলে আমি চাই যে আমাদের প্রফেশন, আমরা আসলে হেলথ কেয়ার প্রফেশনালস, এটাই হচ্ছে আমাদের মেইন আইডেন্টিটি হওয়া উচিত। কারণ জি। একটা দেশের যে হেলথ সেক্টর, এটাকে ইমপ্রুভ করার জন্য যে হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে, ডাক্তার থেকে শুরু করে একদম যত ক্যাটাগরির এখানে প্রফেশনালস আছে, আমার মনে হয় যে সবাইকে একসাথে কাজ করা উচিত। তো সেই জি। হিসেবেই, আর আমি যখন ইউকে তে ছিলাম, ইউকে তেও আমি দেখেছি যে বাংলাদেশি নার্স মিডওয়াইফরা তাদের প্রপোর্শন খুবই কম ইন্ডিয়ান পাকিস্তানিদের চেয়ে বা আফ্রিকানদের চেয়ে। হুম। সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো চিন্তা করে আসলে আমার আহ, বাংলাদেশি নার্সদের বা মিডওয়াইফদের নিয়ে কাজ করা। এবং অনেকেই আমাকে টেক্সট করেছে, স্পেশালি মিডওয়াইফরা আমাদের দেশের অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। আবার নার্সরা যারা আছে তারাও চায় দেশের হ্যাঁ, বাইরে কিন্তু প্রপার গাইডলাইন তারা না পাওয়াতে অনেকেই পারে না।
দেখা যায় যে আসলে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমার মনে হয় যে আমি যতটুকু জানি আর কি, আমি আসলে কিছুই জানি না, ঠিক আছে, আই নো না, নাথিং। অবশ্যই বাট জানেন। আমি যতটুকুই জানি আমার কাছে মনে হয় যে আমি যতটুকুই জানি এইটুকুই আমার মনে হয় যে আমি প্রপারলি আমার ডিস্ট্রিবিউট করতে পারলে আমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, তো এই জন্য আসলে আমার কাজ করা। আর সবাই যখন একটু কাউকে যখন হেল্প করা যায় তখন তাদের কেউ যখন বেনিফিটেড হয় তখন এটার মধ্যে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, এটা আসলে অন্য শান্তি। কিছুতেই জি। পাওয়া যায় না আমার কাছে মনে হয়। ঠিক আছে, তো না। অনেকে আমাদেরকে সালাম দিয়েছে। আর সাউন্ড আরেকটু ভালো হলে ভালো হয়। রাসেল, রাসেল আমি তো রাসেল আমার সাউন্ড, আমাদের দুইজনেরই সাউন্ড কি কম শোনা যাচ্ছে কিনা? ওকে, আর একজন লিখছে সামিউল, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। সামিউল, আমরা ভালো আছি সামিউল। আয়েশা, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে শুনতে পাচ্ছে সবাই মোটামুটি, আমার মনে হয় কেউ একটু সাউন্ড কম হচ্ছে। তো আমরা সরি ফর দ্যাট, আপনারা একটু ভলিউমটা বা হেডফোন লাগিয়ে একটু শুনবেন, কারণ আমার কাছে আমাদের যত ভলিউম হ্যাঁ, ইউজ করা দরকার ম্যাক্সিমামটা সেটা দেওয়ার চেষ্টা করছি। ম্যাক্সিমাম। জি। জি, সেটাই। হ্যাঁ, ওকে, তাহলে মেহের আমরা তাহলে শুরু করি আমাদের মেইন। যেহেতু বেসিক্যালি আমরা অস্ট্রেলিয়া নিয়ে কথা বলবো, বাংলাদেশি জি। নার্সদের আমরা শুধুই অস্ট্রেলিয়া নিয়ে আজকে কথা বলবো। তো সেই হুম। ক্ষেত্রে আপনি যেহেতু অস্ট্রেলিয়াতে আছেন, আমি আহ, আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এজ এ গেস্ট যেহেতু আপনি আছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশ থেকে নার্স এবং মিডওয়াইফরা যদি অস্ট্রেলিয়াতে যেতে চায় তাহলে জি। তারা কোন কোন রুটে সেখানে যেতে পারে, মানে কোন কোন ওয়েতে তারা যেতে পারবে, অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবে, এটা আমি তাদেরকে। আর আপনার আরেকটা কথা হচ্ছে, যারা আপনারা আছেন এখানে লাইভ দেখছেন, আপনারাও আপনাদের কোশ্চেন যদি থাকে কোশ্চেন। আমাদের কমেন্টে কোশ্চেন করতে পারেন, তাহলে আমরা চেষ্টা করবো যে আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার। ওকে, তাহলে মেহের, এখন আমি প্রশ্নটা আমার প্রশ্ন দিয়ে শুরু করি যে জি। বাংলাদেশ থেকে যদি নার্স মিডওয়াইফরা অস্ট্রেলিয়াতে যেতে চায় তাহলে কোন কোন ওয়েতে তারা অস্ট্রেলিয়াতে মুভ করতে পারবে? আসতে পারবে। জি। আচ্ছা, জি, আপনাকে রাইট। থ্যাংক ইউ। যে আসলে পুরো বাংলাদেশের নার্সিং সেক্টরেরই এটা একটা কোশ্চেন, কমন কোশ্চেন আর কি, যে আসলে কিভাবে মুভ করবো আর কি অ্যাব্রোডে। তো আমার এরিয়া লিমিটেড, আমি রাইট। শুধুমাত্র অস্ট্রেলিয়া নিয়ে কথা বলবো, যেহেতু আমি নিজে এখন এখানে আছি। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং অস্ট্রেলিয়ার যেটা রুলস রেগুলেশন, সেটা থেকে আমি আমার যে বাংলাদেশ থেকে নার্স কিভাবে আসতে পারে সেটা, সেই অপশন গুলাই আমি বলবো। তো প্রথমত হচ্ছে, ব্যাচেলর অফ নার্সিং কমপ্লিট যদি কেউ করে, তার কাছে হচ্ছে দুইটা অপশন খোলা থাকে। একটা হচ্ছে এডুকেশন পারপাসে সে আসতে পারে, হায়ার এডুকেশনের জন্য, মাস্টার্স অফ নার্সিং অথবা মাস্টার্স অফ পাবলিক হেলথ করার জন্য। সেকেন্ডলি, আমাদের এখন সবার মানে একটা আকাঙ্ক্ষা, একটা এক্সপেকটেশন, যেটা বর্তমানে সবাই র্যাপ করছে আর কি, সেটা হচ্ছে এনক্লেক্স বা হচ্ছে আন্তর্জাতিক মানে যে নার্সিং এর এক্সাম, সেইটা দিয়ে সে আসতে পারে। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে রাইট। এইটাকে দুইটা পার্টি আর কি ভাগ করা হয়েছে। প্রথমে এনক্লেক্স দিতে হবে, এবং তারপরে এখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যেটা নার্সিং বোর্ড আছে, নার্সিং কাউন্সিল আমাদের বাংলাদেশের মতোই, সেইটার আন্ডারে অস্টি এক্সাম দিতে হবে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। এটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস এক্সাম। তো আউটকাম বেস এটাকে বলা হয়। তো এই আউটকাম বেসড অ্যাসেসমেন্টের জন্য অস্টি এক্সাম দিতে হবে। তো এই দুইটা যদি সে কমপ্লিট করতে পারে, তাহলে ব্যাচেলর অফ নার্সিং কমপ্লিট করে সে একজন আরএন বা রেজিস্টার্ড নার্স হয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারে। বলা হয়ে থাকে যে হচ্ছে আফরা এখানকার যেটা অ্যাফিলিয়েশন অফ হেলথের। তো এই হেলথের অ্যাফিলিয়েশন বা রেজিস্টার্ড নার্স হওয়ার জন্য আফরা দিতে হবে। তো পার্ট হচ্ছে দুইটা, আবারও বলছি, এনক্লেক্স এবং হচ্ছে অস্কি। এনক্লেক্স দেওয়ার জন্য যেটা বর্তমানে আমরা সবাই জানি, আমরা আমেরিকান যে পরীক্ষাটা দিচ্ছি আর কি, ইউএসএ বেস। তো ইউএসএ বেসডেও দেখা যায় যে প্রথমে আমাকে স্টেট কনফার্ম করতে হয় যে আমি আসলে কোন স্টেটের জন্য যাইতে যাচ্ছি। সেম রাইট। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেম। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেম। এখানে কয়েকটা 6টা স্টেট আছে, ভিক্টোরিয়া হতে পারে, আমি এখন যেমন ভিক্টোরিয়াতে অবস্থান করছি, কেউ সিডনিতে বা নিউ সাউথ ওয়েলসে যেতে পারে। তো প্রথমে স্টেট তাকে কনফার্ম করতে হবে যে কোন স্টেটে নার্স হয়ে যেতে চায়। রাইট। এটা কমপ্লিট করার পরে তাকে হচ্ছে আবেদন করতে হবে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। সে যে স্টেটে যাইতে চায়, তাকে সেই স্টেটের হচ্ছে অস্ট্রেলিয়ার যেটা নার্সিং কাউন্সিল আছে, সেই কাউন্সিলের আন্ডারে তাকে অ্যাপ্লাই করতে হবে যে আমি
এই কান্ট্রিতে আমি রেজিস্টার্ড নার্স হয়ে আসতে চাই আর কি। এটা করার পরে ওখান থেকে ওরা কিছু ক্রাইটেরিয়া দিবে, তার মধ্যে দুইটা পার্ট থাকে আর কি, স্ট্রিম এ থাকে, স্ট্রিম বি থাকে। তো বাংলাদেশি নার্সরা স্ট্রিম বি তে পড়ে, যেমন ফিলিপাইন, তারপরে হচ্ছে ইন্ডিয়া, এদের কারিকুলাম অনুযায়ী এরা স্ট্রিম এ তে পড়ে। বাট আমরা বাংলাদেশি নার্সরা স্ট্রিম বি তে পড়ি। তো স্ট্রিম বি এর আন্ডারে আমরা হচ্ছে এনক্লেক্স এক্সামের জন্য অ্যাপ্লাই করব। এবং এনক্লেক্স এক্সাম বাংলাদেশ থেকে আমরা কাছাকাছি যেই কান্ট্রিতে যে দিতে পারি, সেই কান্ট্রিতে যে এনক্লেক্স এক্সাম পাশ করার পরে এই ধাপ থেকে শুরু হয় যে হ্যাঁ আমি অস্ট্রেলিয়াতে আসার জন্য হাফ এগিয়ে গিয়েছি আর কি। আমার 70% কাজ শেষ। তখন অস্ট্রেলিয়াতে অস্কির জন্য অ্যাপ্লাই করতে হবে, এটাও অস্ট্রেলিয়ান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের আন্ডারে। এই অ্যাপ্লিকেশন করার পরে ওরা যখন আমাদের এনক্লেক্স এর রেজাল্ট দেখবে, দেখে ওরা এবং আমাদের বাংলাদেশের দুইটা জিনিস, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, আমরা ক্লিনিক্যাল সাইটে কাজ করেছি কিনা সেটা, এবং আমাদের সিজিপিএ, এই এই কাগজগুলো ইভালুয়েশনের ওকে। পরে ওরা আমাদেরকে রেফার করে দিবে অস্কি এক্সামের জন্য। তো অস্কি এক্সামটা অস্ট্রেলিয়াতে শুধুমাত্র অ্যাডিলেডে হয়। এবং অস্কি এক্সামের যেটা হচ্ছে এনক্লেক্স এনক্লেক্স এক্সামের খরচ খুব বেশি না, $200 মতো পড়ে, অস্ট্রেলিয়ান ডলার। তবে অস্কির জন্য এক্সাম ফিটা বেশি, $4,000 এখন। এখন পর্যন্ত ভিক্টোরিয়ার জন্য $4,000, আমি যেটা, যেহেতু আমি এখানে আছি। তো এই এক্সাম ফিটা দিয়ে পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবং পরীক্ষাটা দেওয়ার জন্য আবেদন করতে হবে ট্যুরিস্ট ভিসাতে। ওকে। ট্যুরিস্ট ভিসাতে এসে সে এক্সামটা দিবে। এবং অস্কি যদি সে পাশ করে যায়, ফাইন, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে জবের জার্নি। এবং অস্ট্রেলিয়ার যেটা নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল বা বোর্ড যেটা আছে, ওখানে বলা আছে খুবই ক্লিয়ারলি যে ভিসা প্রসেস এবং এই সার্টিফিকেট আরএন হওয়া দুইটা সেপারেট প্রসেস। ওকে। মানে আমি আমি হচ্ছে আরএন হচ্ছি মানে যে আমি ভিসা পাবো এরকম না। ইমিগ্রেশনের চ্যাপ্টারটা পুরো ডিফারেন্ট। তো তাই জন্য ওরা আমাদেরকে আরএন দিয়ে দিবে, বা আমি রেজিস্টার্ড নার্স হয়ে যাচ্ছি বাংলাদেশে বসে থেকেই, বা আমি অস্ট্রেলিয়াতে পরীক্ষা দিয়ে যাওয়ার পরেও। কিন্তু আমার ভিসা প্রসেস শুরু করতে হবে আমাকে ব্যক্তিগতভাবে, ইন্ডিভিজুয়ালি। ওকে। তো এই ভিসা প্রসেসে তার ভিসা প্রসেসের আগে আমাকে জব ম্যানেজ করতে হবে। এবং এই জবটার জন্য আহ অস্ট্রেলিয়াতে হেলথ এক্স, তারপরে অ্যালিয়েন্স, এরকম কিছু রিক্রুটমেন্ট এজেন্সি আছে। ওদের সাথে কন্টাক্ট করলে, ওদেরকে যখন আমরা আমাদের একাডেমিক পেপার সাবমিট করব, ওরা তখন আমাদেরকে বিভিন্ন হসপিটালের সাথে কন্ট্রাক্ট করিয়ে দেওয়ার একটা মিডিয়া হিসেবে কাজ করবে। এবং যখন আমরা কোনো আচ্ছা। হাসপাতালে আমাদের এখানে তো আর রেজিউমি দিতে পারবো না, এটাকে বলা হয় এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, ইওআই পাঠাইতে হবে। ইওআই ওকে। পাঠানোর পরে হাসপাতাল যখন আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, তখন আমাদের ভিসার প্রসেস শুরু হবে এবং আমরা অস্ট্রেলিয়াতে চলে আসতে পারবো। ওকে। তার বলতে মানে অনেক হচ্ছে, কম সময় লাগলো, কিন্তু আসলে জার্নিটা লং। আচ্ছা, জি। এখন এনক্লেক্স পরীক্ষা দেওয়ার জন্য যেমন ইউএসএ তে যেমন কিছু স্টেটস আছে যাদের হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আগে দেওয়া লাগে না, শুরু করতে হয় না, তার আগে হুম, পরীক্ষা দিতে পারে। তো অস্ট্রেলিয়াতে জি। এটাও কি সেম কিনা, নাকি তাদেরকে এই প্রফিসিয়েন্সি আগে শুরু করতে হয় তারপর এনক্লেক্স পরীক্ষায় বসতে হবে? না, আমরা হচ্ছে এনক্লেভসটা দিয়ে দিতে পারবো। এনক্লেভস দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে অস্কি দেওয়ার আগে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। আমার কথা কি ঠিক মতো যাচ্ছে, না আটকে গেল? আমি আসলে একটু কনফিউজড, কারণ আমার এখানে এটা
একটু চেক করো না, আমার এখান থেকে লাইনটা কেটে গেল কেন? সরি, আসলে আমার মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, মেহের। জি, আমি বুঝতে পারছিলাম যে আমার কথা আর যাইতেছে না, এই জন্য আমি স্টপ হয়ে গেছিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। আমরা যেখানে ছিলাম, যে আমি যেটা জি। বলেছিলাম যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা কি তাদেরকে আগে শুরু করতে হয় কিনা পরীক্ষার আগে, নাকি পরে দেখালে না, হয়? ইংলিশ প্রফিসিয়েন্সি যখন আমরা ওই যে অস্ট্রেলিয়াতে অস্কি এক্সামের জন্য দিতে, অস্কি এক্সাম দিতে আসবো, হুম, অস্কি এক্সামের অ্যাপ্রুভাল পাওয়ার আগেই আমাকে হচ্ছে ইংলিশের টেস্ট ওখানে সাবমিট করতে হবে। তো এখানে ওইটি বি গ্রেড পাইলেই হয়। আইএলটিএস হচ্ছে ওকে 7, এবং পিটি এর ক্ষেত্রে 65। এবং বাংলাদেশে আমি আমার জানা ওকে। নেই এখন পর্যন্ত পিটিটা কতটুকু জনপ্রিয়তা পেয়েছে বা হচ্ছে পিটি জানা কতটুকু। তবে আইএলটিএস, পিটি এবং ওইটি তিনটাকে এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়, এই আর কি। আচ্ছা, মেহের, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ। জি, আমি শুনতে পাচ্ছি। আমার এখানে মনে আসলে, ওকে, আমাকে শোনা যাচ্ছে? Okay. জি, আচ্ছা, শোনা তাহলে যাচ্ছে। আহ হ্যাঁ, এটা হচ্ছে এনক্লেক্স এর জন্য আইএলটিএস, ওইটি এবং পিটি তিনটাই অ্যাকসেপ্টেড। তিনটা আইএলটিএস এ এক্সপেক্টেড। ওইটি এবং পিটি তিনটাই অ্যাকসেপ্টেড। জি। তো এখন আপনি তো পিটি পাস করেছেন, রাইট? আমার যদি ইংলিশের জার্নিটা বলা হয় তাহলে আমি বাংলাদেশ থেকে যখন আসি। আপনি তো পিটি পাস করেছেন। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার বললাম আপনি ইংলিশের, তো, হ্যাঁ হ্যাঁ, okay, আমি বলবো। জি, হ্যাঁ হ্যাঁ, জি, আমার ইংলিশ টেস্টের জার্নিটা সেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে যখন আসি তখন আমি হচ্ছে পিটি সম্পর্কে খুব বেশি একটা জানতাম না, ওইটি সম্পর্কে একদমই জানতাম না। আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশন ছিল আইএলটিএস, এবং আমি আইএলটিএস দিয়েই হচ্ছে এসেছি বাংলাদেশ থেকে। এবং অস্ট্রেলিয়াতে আসার পরে মানে পিটিটা এত বেশি শুনেছি, শুনে শুনে আমি আসলে এটার প্রতি ভেবেছিলাম যে আসলে এটাতেই আমার মনে হয় জানা দরকার এটা সম্পর্কে। তো এই লাস্ট কিছুদিন আগে আমি পিটি এক্সাম দিয়েছি, এবং গত মাসেই। এবং পিটি আমার কাছে মনে হয়েছে কম্পারেটিভলি পিটি অনেক 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 ইজি। এবং আহ এই আর কি, পিটি তে আমি আমার ডিজায়ার্ড স্কোর তুলে ফেলছি কম্পারেটিভলি অল্প সময়ে অল্প পরিশ্রমে, এই আর কি। আচ্ছা। তাহলে পিটি তে কত স্কোর লাগবে এনক্লেক্স এর জন্য? পিটি তে, জি, এনক্লেক্স এর জন্য এবং হচ্ছে অলমোস্ট নার্সিং এর জন্য আর কি। কেউ যদি মাস্টার্স অফ নার্সিং এও আসতে চায়, মাস্টার্স অফ পাবলিক হেলথেও আসতে চায়, তাহলে নো ব্যান্ড লেস দ্যান 65 লাগবে। পিটি হচ্ছে 90 স্কোরের মধ্যে কাউন্ট করা হয়, এবং 90-র মধ্যে 65 পাইতে হবে, এবং কোনোটাতে 65 এর কম না আর কি। এটাই রিকোয়ারমেন্ট। তাহলে সিক্সটি যেটা ফাইভ আইএলটিএস যদি এর। সে পায়, জি। আইএলটিএস এর কত, এটা 7 নাকি 615? আইএলটিএস এর ক্ষেত্রে, না, আইএলটিএস এর ক্ষেত্রে 7। 7, ওকে। তাহলে জি। পিটি তে যদি কেউ 65 পায়, তাহলে সে 65। এনক্লেক্স এর জন্য 65 এনক্লেক্স এর জন্য এলিজিবল। প্লাস হচ্ছে পিটি দিয়ে প্লাস কেউ চাইলে মাস্টার্স অফ। অস্ট্রেলিয়াতে মাস্টার্স যেতে পারবে। জি। আচ্ছা এডুকেশনাল যে পাথওয়ে গুলো আছে প্রত্যেকটাতেই নো ব্যান্ড লেস দেন 65 লাগবে আর কি। ওকে, এখন আমরা আরেকটু জানবো জি যে আমাদের দেশ থেকে কিন্তু অনেকে পোস্ট বেসিক করতে যেতে চায়। পোস্ট বেসিক জি যেটা নার্সিং জি থেকে বা মিডওয়াইফারি থেকে পোস্ট বেসিক করতে যেতে চায়। কারণ আমাকে অনেক জি স্টুডেন্টরাই করে, তো ইউকের ব্যাপারটা নিয়ে আমি সামনে কথা বলবো, যেহেতু অস্ট্রেলিয়ার জি ব্যাপারটা আমার খুব আইডিয়া নেই। তো সেই ক্ষেত্রে আপনার কাছ জি। থেকে আমি জানতে চাইবো যে বাংলাদেশি স্টুডেন্টরা যারা ডিপ্লোমা করেছে 3 বছরের, ডিপ্লোমা জি। বিএসসি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অথবা মিডওয়াইফারিতে, তাহলে তারা মিডওয়াইফারি। যদি পোস্ট বেসিক করতে চায়, হ্যাঁ, জি। পোস্ট বেসিক যদি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের পাথওয়েটা কিরকম হবে, ইংলিশ প্রফিসিয়েন্সি, কস্ট কেমন হবে, এই জি। ব্যাপারটা একটু আমরা জানবো।
আচ্ছা, বাংলাদেশ থেকে যখন কোনো স্টুডেন্ট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা কোর্স যখন করে, তো এই দুইটার সমমান অস্ট্রেলিয়াতে এখানে পোস্ট বেসিক করা যায় না, এখানে হচ্ছে গ্রাজুয়েশন ডিপ্লোমা একটা কোর্স করতে হয়। সেটা 12 মাস থেকে 18 মাসের একটা কোর্স। সেটা এই এই গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্সটাই হচ্ছে ব্যাচেলরের সমমান। কেউ যদি ডিপ্লোমার পরেই এডুকেশনাল পারপাসে মুভ করতে চায়, সেটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি হতে পারে, আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যেটা সেই কোর্সও হতে পারে। বোথ অফ দেম তাদেরকে 12 মাস থেকে 18 মাসের যে গ্রাজুয়েশন ডিপ্লোমা কোর্স আছে, এন্ট্রি কোর্স বলা হয় এটাকে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এন্ট্রি কোর্স। এই এন্ট্রি কোর্সে সে আসতে পারবে এবং ঠিক এটাই হচ্ছে আছে। ব্যাচেলরের সমমান। জি। আচ্ছা, মাস্টার্সে এবং যেরকম মাস্টার যায়, মাস্টার্সের জন্য মাস্টার্সের রিকোয়ারমেন্ট তো ইংলিশ। আচ্ছা, জি, সেমই থাকে। মাস্টার্সের ক্ষেত্রেও মাস্টার্সে 7 যদি থাকে, কোনো কোনো ক্ষেত্রে 7.5 থাকে। কোনো কোন তার মানে হচ্ছে পিপিই তে 65 থেকে 79 পর্যন্ত লাগতে পারে। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়াতে যেমন ইউকেতে যেটা যেরকম ছিল আমার সময়, যে 1 বছরের মাস্টার্সের পরে 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ছিল। হ্যাঁ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যেটা থাকে। জি। তো অস্ট্রেলিয়াতে কি মাস্টার্সে এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কতদিনে থাকে? বা যদি কেউ পোস্ট বেসিকে যায় তাদের ক্ষেত্রেও কি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট থাকে কি? জি। কেউ যদি ব্যাচেলর কোর্সে আসে, মানে যেটা গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে আসবে আমাদের অস্ট্রেলিয়াতে, যেটা ব্যাচেলর, এই ব্যাচেলর 12 মাস থেকে যেটা হচ্ছে 1.5 বছর, 1 বছর থেকে 1.5 বছরের কোর্স, এরপরে তারা হচ্ছে 3 বছরের ওয়ার্ক পারমিট পায়। এবং মাস্টার্স কোর্সে যারা আছে তারা হচ্ছে 2 বছরের ওয়ার্ক পারমিট পায়, যেটাকে বলা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি বা টিআর। আর এই সময়টাতে পোস্ট বেসিক বা মাস্টার্সে যেটা হোক, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে জি। তো তারা ইউকেতে যেরকম ছিল যে তারা ফুল টাইম জব করতে পারে, ফুল জি। টাইম জবের পারমিশন থাকে। আর জি। স্টুডেন্ট অবস্থায় 20 আওয়ার্স একটা ওয়ার্ক পারমিট থাকে। অস্ট্রেলিয়াতে কি সেম, যে তারা মাস্টার্স কমপ্লিট ফুল টাইম কাজ করতে পারবে বা যে কোনো জব চাইলে করতে পারবে? হ্যাঁ, এটাই যে হচ্ছে মানে বাইরের কান্ট্রি গুলোতে আমরা যেহেতু ইনভেস্ট করে পড়ি, তো এখানে হুম। এটাই সুবিধা যে হচ্ছে লার্নিং এবং আর্নিং দুটো একসাথে করা যায়। তো আহ, একসাথে যখন করা আমরা জি, যখন আমরা এডুকেশনাল স্টুডেন্ট ভিসাতে থাকবো, সাব+500 বলা হয় এটাকে, সাব+500-এ যখন আমরা থাকি তখন আমাদের ওয়ার্কিং লিমিটেশন থাকে 24 আওয়ার, 24 ঘন্টা উইকলি। উইকলি 24 আওয়ার করতে পারবো। এবং যখন আমরা যখন ওয়ার্ক ইয়েতে চলে যাব, টেম্পোরারি রেসিডেন্সিতে, পিআর এ, তখন আমাদের ফুল টাইম ওয়ার্ক ওয়ার্ক রাইটস থাকবে আর কি। তুমি ফুল টাইম কাজ করতে পারবে যে কোনো স্টুডেন্ট, কোনো প্রকার ওকে। রেস্ট্রিকশন। তো ইউকেতে যেটা ছিল, ইউকেতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে না, সরি, স্টুডেন্ট অবস্থায় হচ্ছে 20 আওয়ার্স এর ওয়ার্ক পারমিট থাকে। তো জি। অস্ট্রেলিয়াতে 24 আওয়ার্স। 24। 24 আওয়ার্স, এটা একটু আছে, পার্থক্য আছে। আবার জি। পোস্ট বেসিকের পরে 3 বছর বললেন ওয়ার্ক পারমিট, তিন জি। বছরের পারমিট থাকে। ব্যাচেলর। জি, ব্যাচেলরের পরে ব্যাচেলরের তিন পরে বছর 3 বছর, এটা তো একটা ভালো অপরচুনিটি যারা পোস্ট বেসিক করতে চায়। 3 বছর একটা জি। ইয়া থাকে, ফুল টাইম এবং কাজ এই করতে তিন পারতেছে বছরের তাহলে। জি, এবং এই 3 বছরের মধ্যে সে তার হচ্ছে আহ যখন কাজ করবে, এই কাজ করার 3 বছরের মধ্যে সে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবে। বাহ, তাহলে তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো। জি। তাহলে এখন পোস্ট বেসিকে যদি কেউ যেতে চায়, যে পোস্ট বেসিকে জি। যেতে চাইলে এটার টিউশন ফি মানে কস্টিংটা কিরকম হয়, বা ব্যাংক স্টেটমেন্ট, আর মাস্টার্স এর ক্ষেত্রে টিউশন ফি কেমন হয় বা ব্যাংক স্টেটমেন্ট, এই দুটো জিনিসই অনেকে জানতে চাইবে যে আসলে আমি তো যাবো পোস্ট বেসিক করতে বা মাস্টার্স করতে অস্ট্রেলিয়াতে, তাহলে কিরকম খরচ হতে পারে? আচ্ছা, আহ প্রথমে পোস্ট বেসিকেরটা বলি, যেটা হচ্ছে ব্যাচেলর সমমান এবং হচ্ছে গ্রাজুয়েশন ডিপ্লোমা যে কোর্সটা বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে যেমন এখানে হচ্ছে চার্লস ডারউইন একটা ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে নটরডেম ইউনিভার্সিটি আছে, লা ট্রব ইউনিভার্সিটি, কার্টিন ওকে। ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গুলো অ্যালাউ করে পোস্ট বেসিক মিডওয়াইফারি, এদের সরাসরি পোস্ট যেটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্সটা আছে। তারপরে মিডওয়াইফারি ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস এই কোর্স গুলো আছে।
তো এদের এই কোর্সগুলোতে 1 থেকে 1.5 বছরের যে গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স আছে তাদের বেশিরভাগেরই খরচ অলমোস্ট 33,000, 33,000 অস্ট্রেলিয়ান ডলার পড়ে যায় আর কি। আমি লাস্ট আপডেট যেটা দেখেছি দেখা যাচ্ছে পার সেমিস্টার 14,000 করে পড়ে, 14,000 সামথিং, 2 সেমিস্টারেই হয়ে যায় অনেক সময়। তো 30,000 আর অ্যাডিশনাল কিছু কস্ট দিয়ে 33,000 34,000-এর মতো লাগে। এটা হচ্ছে ব্যাচেলরে, যেটা 1 থেকে 1.5 বছরের। আর আরো এক থেকে কিছু দেড় বছর ইউনিভার্সিটি, জি, আরো কিছু ইউনিভার্সিটি আছে যারা 3 বছরের ব্যাচেলর প্রোভাইড করে, তাদের কোর্স ফিটা একটু বেশি। কিন্তু প্রতিটা কোর্সেই মোটামুটি 15,000, ম্যাক্সিমাম 15,000 পার সেমিস্টার টিউশন ফিজ লাগে। আর অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি এবং স্টুডেন্টের আবার ব্যাকগ্রাউন্ড দেখে কিছু স্কলারশিপ পাওয়া যায়, মিনিমাম 10% থেকে ম্যাক্সিমাম 25% পর্যন্ত। এই স্কলারশিপের প্রেক্ষিতে কিছুটা ওয়েভ হয় আর কি খরচ। আর হ্যাঁ, যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সেইটা লাগবে। ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা খুবই জরুরি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এবং আহ, এরকমটা একটা এস্টিমেট যদি বলি, যে 1 বছরের টিউশন ফিস যত, যেমন আহ, যদি এরকম হয় 30,000 অস্ট্রেলিয়ান ডলার, আর হচ্ছে 1 বছরের আমাদের এখানে লিভিং এক্সপেন্স সেটা হচ্ছে প্রায় 20,000-এর মতো অস্ট্রেলিয়ান ডলার। এই টাকাটার পরিমাণ সমমান ওকে, টাকা বাংলাদেশে থাকতে হবে। এটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এই পরিমাণ লাগে। বুঝতে পারছি। ইউকে তো মোটামুটি জি, এরকমই ছিল যে 1 বছরের লিভিং কস্ট যতটুকু লাগে এই পরিমাণ জি, টাকা, আর হচ্ছে টিউশন ফি যেটা, এটা তাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হতো আর কি। জি। আচ্ছা, তার মানে হচ্ছে আর আর মাস্টার্স এর ক্ষেত্রে অত সেম টিউশন ফি কি মাস্টার্স একই এর ক্ষেত্রেও কাছাকাছি তো same। মনে হয়, নাকি 1 বছরের উম, জি, সেম? মাস্টার্স এর ক্ষেত্রে মোটামুটি 2 বছরের কোর্স। আমি যেমন পুরোপুরি 2 বছর করেছি, 2 বছরের একটু কম সময়ে কমপ্লিট করে ফেলেছি। তো এই 2 বছরের মোট হচ্ছে 4টা সেমিস্টার, 96 থেকে 120 পর্যন্ত ক্রেডিটের কোর্স থাকে এখানে। এবং এটার উপর ডিপেন্ড করে বেশিরভাগ ক্ষেত্রেই আহ, 12 থেকে 15,000 পর্যন্ত পার সেমিস্টার অস্ট্রেলিয়ান ডলার থাকে খরচ। তো বছরে 30,000 অস্ট্রেলিয়ান ডলার, এই তো। আর 2 বছরের, আচ্ছা, আমাদের সাধারণত মাস্টার্স গুলো 2 বছরের রাউন্ড ফিগার হয়ে থাকে। তবে এখানে একটা জিনিস যেটা আমার কাছে ভালো লেগেছে, ইউকে যদি আমি কম্পারিজন করি, অস্ট্রেলিয়াতে জি, হচ্ছে 1.5 বছর থেকে 2 বছরের পোস্ট বেসিক বা জি, মাস্টার্স, ঠিক না? জি, এবং সেই সাথে জি, তারা পোস্ট বেসিকে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দিতেছে। এটা কিন্তু অনেক, আমার কাছে মনে হয় যেটা একটা জি, খুবই একটা গুড অপরচুনিটি কম্পেয়ার টু ইউকে। আর জি, মাস্টার্সও 2 বছর। তো এটা আমার মনে হয় যে কেউ যদি পোস্ট বেসিকে যায়, যেমন বাংলাদেশ থেকে অনেক নার্স মিডওয়াইফরা পোস্ট বেসিকের কথা আমাকে বলে, তো আমার কাছে মনে জি। হয় যে তাদের জন্য এটা একটা গুড অপরচুনিটি হতে পারে। তারা অনেক ভালো আইএলটিএস করতে opportunity। পারে, হ্যাঁ, হুম। অথবা যে, পিটি করো, পিটি কম্পারেটিভলি ইজি লাগবে তাদের কাছে একটু, জি, পিটি করো তারা পোস্ট বেসিকে যেতে পারে, ঠিক না? এন্ট্রি তো এবং লেভেলের জন্য এরপরে যে অবশ্যই সময় পিটিটা বেটার। পিটি বেস্ট, তো সেই ক্ষেত্রে তাদের পরে যে সময়টুকু পাবে পড়াশোনার জি, পরে, যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এই সময় আমার মনে হয় যে যদি কেউ স্টাডি অবস্থা থেকে শুরু করে এবং পোস্ট স্টাডি জি। ওয়ার্ক পারমিট বলতে এই সময়ের মধ্যে সে, আমার মনে হয় যে একজনের মানে ওই দেশের লাইসেন্সটা কমপ্লিট করে ফেলা সম্ভব, পসিবল, হ্যাঁ, ঠিক না? অবশ্যই। হ্যাঁ, এটা একটা গুড অবশ্যই সম্ভব। অপরচুনিটি। আচ্ছা, তাহলে এখন যদি জি, এখানে পোস্ট বেসিক বা মাস্টার্স এর ক্ষেত্রে তারা কি জি। স্পাউস নিয়ে যেতে পারবে কিনা, এটা কিন্তু অনেকে জানতে চায় যে আচ্ছা, স্পাউস উম, অ্যালাউড কিনা। আচ্ছা, এখানে দুইটা টার্ম। একটা হচ্ছে যেটা ব্যাচেলর কোর্স বললাম, গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স, যেটা পোস্ট বেসিক বাংলাদেশের। এই হুম, কোর্সে আসতে হলে ভিসা রেশিও খুবই কম স্পাউসের জন্য। স্পাউসের জন্য ভিসা রেশিও খুবই কম, এটা সচরাচর দেয় না, খুবই রেয়ার কেস। তবে আচ্ছা, মাস্টার্স এর জন্য ইজি অ্যাক্সেসিবল, এটা সহজেই কেউ তার স্পাউস নিয়ে আসতে পারে, এবং স্পাউসের ফুল টাইম ওয়ার্ক রাইটস থাকে। ওকে। আর তারপর কস্ট আমরা বলতে বলতে পারি শুধুমাত্র ভিসা যে ফি এবং স্পাউসের স্পাউসের খুব একটা কস্ট যায় না অ্যাপ্লাই করার সময়, শুধুমাত্র ভিসা ফি এবং আমাদের হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয়। সেটা health হচ্ছে কেউ insurance।
জি, ফুল টাইম কিনতে পারে একদম পুরোপুরি 2 বছরের জন্য, বা মান্থলিও কিনতে পারে। তো এই 400 থেকে 500 ডলার থাকে মান্থলি হেলথ ইন্সুরেন্স ফি। এই ফিটা শুধুমাত্র স্পাউসের জন্য এই খরচ। আচ্ছা, তো তাহলে আমার মনে হয় যেটা একটা মানে ভালোই অস্ট্রেলিয়াতে। গুড আমার ডিল। মনে হয় যে যারা good deal। কারণ যারা হচ্ছে ডিপেন্ডেন্ট সহ যেতে চায় তাদের জন্য মাস্টার্স জি একটা বেস্ট অপশন হতে পারে। আর জি। অনেকে পোস্ট বেসিক করতে যেতে চায়, যদি সিঙ্গেল থাকে তাহলে তাদের জন্য হচ্ছে এটা বা অপরচুনিটি ভালো, ঠিক না? হ্যাঁ, কারণ যেহেতু গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারে। ডিপেন্ডেন্টের জন্য সেটাই ওকে। আমরা এখন এই অনেকগুলো আর কথা কি। বললাম, আমরা দেখি তাহলে আমাদের কমেন্টে আপনারা যারা দেখছেন আমাদেরকে, আপনাদের কি কোনো কোশ্চেন আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা একটু কথা বলবো আপনাদের কোশ্চেন নিয়ে যদি কারো থাকে। জি তাহলে এখন আমরা আজকে যেটা নিয়ে কথা বললাম মোটামুটি পোস্ট বেসিক মাস্টার্স নিয়ে কথা বললাম, আর হচ্ছে জি পিটি এবং পিটি নিয়ে কথা বললাম। জি। এই ফাঁকে কোশ্চেন আসার মাঝেই আমি হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আহ, যে কোনো কোর্সেই, সেটা এখন আমি যদি স্টাফ বা হচ্ছে আরএন হয়েও কোনো কান্ট্রিতে যাইতে চাই, যে বাইরের যে কোনো হুম, কান্ট্রিতে, বা যদি হায়ার এডুকেশনের জন্য আসতে চাই, যে আমার পারপাস যেটাই হোক, পাথওয়ে যেটাই হোক, আমার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে। এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে ইংলিশে আমরা আসলে আমাদের সময় দেওয়া উচিত। যদি আমরা দিই, আমরা রাইট। যে কোনো জায়গাতেই আমরা সেটেল হইতে পারবো আর কি। তখন কান্ট্রি এবং কান্ট্রিটা আমাদের জন্য ফ্যাক্ট হবে না, যে আসলে আমরা কোনো স্কোরের জন্য অন্তত আটকে যাব না। এই জন্য আমি চাই যে যারাই দেখছে তারা যেন ইংলিশের প্রতি একটু কনসার্ন হয়। রাইট, কারণ এটা আমাকে অনেকেই বলে যে স্যার, আমি শুধু বাংলাদেশি না, লাইসেন্স পরীক্ষা ছাড়া যেতে পারবো কিনা। তো এটা আসলে পসিবল না। আমি সবাইকে বলতে চাই যে বাংলাদেশ থেকে আপনি যদি নার্স বা মিডওয়াইফ হয়ে দেশের বাইরে প্র্যাকটিস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই তাদের দেশের লাইসেন্স পাস করতে হবে। তবে হ্যাঁ সেই ক্ষেত্রে কেউ যদি মিডল ইস্ট কান্ট্রি গুলাতে যেতে চায়, তো তারা অনেক সময় ইংলিশ জি প্রফিসিয়েন্সি চায় না। বাট ইংলিশ হ্যাঁ। স্পিকিং কান্ট্রি যেগুলা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলোতে আপনি যেতে চাইলে অবশ্যই আপনাকে ইংলিশ ইংলিশ প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি তাদের যে অবশ্যই লাগবে। requirement হ্যাঁ, তো একজন একটা কোশ্চেন করেছে, এটা আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি যে ডিপ্লোমা করে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, ডিপ্লোমা করে তো অবশ্যই। যাওয়া যাবে। ডিপ্লোমা করে জি পড়াশোনার জন্য পোস্ট বেসিক করতে পারবেন নার্স এবং মিডওয়াইফ সবাই। জি আর জি এনক্লেক্স পরীক্ষা তো ডিপ্লোমা বিএসসি সবাই করতে পারবে। আচ্ছা, জি। বাংলাদেশ থেকে ডিপ্লোমা করে পোস্ট বেসিক করা যাবে এটা আমরা বলে ফেলছি। এজ লিমিটেশন, একজন বলছে যে কোনো এজ হুম। লিমিটেশন আছে কিনা। এটা কিসের জন্য বলছে আমি জানি আচ্ছা না, পড়াশোনা নাকি? আচ্ছা। আহ জবের ক্ষেত্রে এজ লিমিটেশন নাই, তবে অস্ট্রেলিয়াতে মাস্টার্স এর ক্ষেত্রে এজ লিমিটেশন আছে। এটা আমি মানে বলে দিতে চাই। অনেকে দেখা যাচ্ছে এখন বাংলাদেশে চাকরি করছে, দেখা যাচ্ছে মনে করতেছে যে আরো কিছুদিন পরে দেশের বাইরে মুভ করবে। যদি এরকমটা হয় তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এজ লিমিটেশন আছে। অস্ট্রেলিয়াতে যদি মাস্টার্স করতে এসে কারো বয়স 35 হয়ে যায়, তাহলে সে আর পরবর্তীতে টিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। 35, 32 পর্যন্ত রাইট। সে অ্যাপ্লাই করাটাই, 32 এর আগে অ্যাপ্লাই করা ভালো, এবং 32 এর পরে অ্যাপ্লাই করা ভালো না। এই আর কি, 35 এ রেস্ট্রিকশন। ওকে ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। আর হচ্ছে পোস্ট পোস্ট বেসিক পাবলিক হেলথ মাস্টার। আচ্ছা, মোটামুটি আমরা কোশ্চেন যেগুলো করছি সেগুলো অ্যান্সার করে ফেলেছি। আর আরেকটা জি কথা আমরা বলতে চাই যে আপনারা যারা আমার পেজে আছেন, আপনারা জানেন যে আমরা হচ্ছে ইউকে লাইসেন্সিং এক্সাম করাচ্ছি, প্রোমেট্রিক করাচ্ছি। আহ, এখন খুব তাড়াতাড়ি আমরা এনক্লেক্স এরও ব্যাচ শুরু করব। আর সেই ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আমরা ওইটি করাচ্ছি, এবং জি খুব তাড়াতাড়ি আমরা পিটিও শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে যে গেস্ট আছেন মেহের, সে অলরেডি পিটি পাশ করে ফেলেছে। তো আমাদের প্ল্যান আছে পিটিটাও শুরু করা খুব তাড়াতাড়ি, আপনারা আমাদের পেজে আপডেট পাবেন। কারণ হচ্ছে আহ, যেটা হবে যে যে আপনাদের যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট চুজ করতে হবে, সেটা হোক আইএলটিএস, লাগবে। ওইটি অথবা পিটি, ঠিক না? জি তো সেই ক্ষেত্রে পিটি ওইটির কোর্স ফি হচ্ছে একটু বেশি, এটা মেডিকেল হ্যাঁ। রিলেটেড টপিক। এখন আপনারা সেই ক্ষেত্রে পিটি চুজ করতে পারেন, কোর্স ফি একটু কম আছে। এটা তো পিটি তো মনে হয় কোর্স ফি, সরি পিটির এক্সাম ফি কত, $200 নাকি?
না, মেহের? না, পিপির এক্সাম ফি হচ্ছে 475 অস্ট্রেলিয়ান ডলার। আমেরিকানটা বলতে পারি না, কিন্তু হচ্ছে আমি যেহেতু আচ্ছা, রিসেন্টলি দিয়েছি 475। 475 অস্ট্রেলিয়ান ডলার হইলেও কমই তবে হবে মনে হয়। বাংলাদেশে, হ্যাঁ, তবে বাংলাদেশে রিসেন্টলি এখন সম্ভবত সর্বোচ্চ 28,000 টাকা। আমি লাস্ট যখন আপডেট পেয়েছি ওকে, পিটির জন্য, সেটা হচ্ছে 28,000 টাকা ছিল কোর্স ফি, সরি এক্সাম ফি। তাহলে তো এবং খুবই। এবং পিটি আমার কাছে সবচেয়ে ইজি মনে হওয়ার কারণ হচ্ছে যে এটা পুরাটাই হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। এখানে একটু রিল্যাক্সে এক্সামটা দেওয়া যায়। এবং হুম। আমরা যেটা এশিয়ানরা আমাদের একটু দেখা যাচ্ছে দ্বিধা থাকে যখন আমরা পার্সন টু পার্সন কথা বলি, আমরা অনেক ক্ষেত্রে একটু হেসিটেশন ফিল করি। তবে এই এক্সামটা পুরোটাই নিজের সাথে নিজের এক্সাম। তো যখন কম্পিউটার বেসড এক্সামটা দিই তখন এই হেসিটেশন থাকে না যে আমার সামনের জন আমাকে কিভাবে জাজ করছে। এই বড় একটা অ্যাডভান্টেজ পিটি তে পাওয়া যায়, যেটা আইএলটিএস এ পাওয়া যায় না। এই জন্য পিটি অলওয়েজ বেটার, অলওয়েজ বেটার। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তাহলে তো এটা বললাম, আরেকজন জিজ্ঞেস করেছে যে রেজাল্ট ম্যাটার করে কিনা। একজন বলছে এসএসসি, এইচএসসি বা এই গ্রাজুয়েশনের রেজাল্ট গুলা ম্যাটার করে কিনা। মেহের? আচ্ছা, রেজাল্ট ম্যাটার করে হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েশনে। আমার লাস্ট যেটা আমি ডিপ্লোমা করেছি বা ব্যাচেলর করেছি সেই রেজাল্টটা ম্যাটার করে, এবং সিজিপিএ 3.5 এর উপরে থাকতে হবে। এটাই হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট থাকে, আচ্ছা। মোর দ্যান 3.5। আবার একজন বলেছে যে মাস্টার্স ইন এমএসএন করা ভালো নাকি এমএসসি করা ভালো। এমএসসি তো না, এমপিএইচ যেটা আর কি আমাদের নার্সিং, আমরা যারা ব্যাচেলর অফ নার্সিং করা থাকে তাদের জন্য দুইটা পাথে থাকে। একটা হচ্ছে মাস্টার্স অফ পাবলিক হেলথ করতে পারবে, অথবা মাস্টার্স ইন নার্সিং করতে পারবে। তো আহ এখানে ইচ্ছা ডিপেন্ড করে আর কি, আমি আসলে কোন এরিয়াতে কাজ করতে চাই। যদি আমি একজন নার্স হিসেবে বাইরের কান্ট্রিতে এসেও আমি ক্লিনিক্যাল সাইটে কাজ করতে চাই, তাহলে আমার জন্য অবশ্যই মাস্টার্স অফ নার্সিং, এটাই এটাই আমার হচ্ছে ওয়ান এন্ড অনলি অপশন হতে হবে, যদি আমার টার্গেটটা থাকে আমি ক্লিনিক্যাল এরিয়াতেই কাজ করব। আর কেউ যদি মনে করে যে সে রিসার্চ রাইট। বেস এরিয়াতে যাবে, বা আমার যেমন কমিউনিটি নিয়ে কাজ করতে ভালো লাগে, আমি এখনো বর্তমানে আমি কমিউনিটির সাথে জড়িত। তো আমি এই জন্যই পাবলিক হেলথ আমি আমি বেছে নিয়েছি। আমার টার্গেট, আমি আমার আমার টার্গেটটা এটাই ছিল। সেই জন্য আমি পাবলিক হেলথে আসছি। তো দুইটাই ভালো, তোমার যেখানে ইন্টারেস্ট বেশি তুমি সেখানে আসো, ইন্টারেস্ট না থাকলে তো ইনভেস্ট করে লাভ নেই। রাইট। একটা জিনিস হচ্ছে, এটাই। ইউকে তে যেরকম ছিল যে মাস্টার্সে গেলে, ইউকে এর কথাটা আমি বলিনি, তারপর অস্ট্রেলিয়াটা আমি জানবো। ইউকে তে যেটা ছিল জি। যে কেউ যদি মাস্টার্স করতে চায়, তার ব্যাচেলরের পরে 5 ইয়ার যদি গ্যাপ থাকে তখন তাদেরকে আইএলটিএস দেওয়া লাগতো। আবার অনেক সময় 5 ইয়ার্স এর কম থাকলে তারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ইউকে তে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারে কিছু কিছু। আবার অনেক সময় ডুলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করতে পারে, পিটি দিয়ে অ্যাপ্লাই করতে পারে ইউকে তে। এখন অস্ট্রেলিয়াতে একজন কোশ্চেনটা করেছে এরকম যে অস্ট্রেলিয়াতে ব্যাচেলরের পরে স্টাডি গ্যাপ ম্যাটার করে কিনা মাস্টার্স এর ভিসাতে। মানে কেউ দেখা গেল 10 বছর আগে পাস করছে, এখন তার মনে হলো মাস্টার্স করতে যাবে, সেই ক্ষেত্রে এটা ম্যাটার করে। অস্ট্রেলিয়াতে স্টাডি গ্যাপ ম্যাটার করে। এরকম কোনো ম্যাটার করে। লিমিটেশন নাই। এরকম কোনো লিমিটেশন নাই যে 5 বছর হয়ে গেলে সে আর অ্যাপ্লাই করতে পারবে না, এরকম এরকম লিমিটেশন নাই। বাট যখন অ্যাপ্লাই করা হয় সেটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। এবং তখন গ্যাপ এক্সপ্লেন করতে হবে যে রাইট। 19 সালে, আমি যে 19 সালে ব্যাচেলর কমপ্লিট করে এখন আমি 23 সালে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যে 23 সালে আসছি, আমার গ্যাপ এক্সপ্লেনেশন ওদের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে, কারণ হচ্ছে আমার এই 4 বছর সময়টা আমি কি কাজে ব্যয় করেছি এটা ওদের কাছে আমি প্রুফ দিতে পেরেছি। সেটা একদম আমার স্যালারি স্টেটমেন্ট সহকারে, এবং রাইট। আমার প্রতিটা সময়ের ওরা হচ্ছে এক্সপ্লেনেশন নিয়েছে। যদি এটা কেউ ক্লিয়ার করতে না পারে তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। হম, এই জন্য বুঝতে পারছি। আহ, এটা সেম ইউকে তেও ছিল, যত আমার বছরই, আমার ক্ষেত্রেও ছিল। জি, হম। এটাই। বুঝতে পারছি, তাহলে এটা আমার মোটামুটি ক্লিয়ার যে সব দেশেই একই রকম, যে কেউ পাশ করার পরে যদি অলমোস্ট। বাংলাদেশে জব করে তারপরে সে
হুম। 2-3 বছর পরে পড়াশোনা করতে গেল, এখন এই 3-4টা বছর সে কোথায় ছিল, এই টোটাল সময়টা কিন্তু অ্যাকচুয়ালি সে, এক্সপ্লেন করতে হয়। জি, জি, এক্সপ্লেন করতে হবে যে অ্যাকচুয়ালি সে আসলে আহ, সে এঙ্গেজ ছিল নাকি হচ্ছে সে জাস্ট সময়টা পার করেছে। যদি কোনো প্রকার ইফেক্টিভ কাজে সে সময় না ব্যয় করে থাকে তাহলে তারা একসেপ্ট করে না, সাধারণত করে না। রাইট। আর হুম। আরেকটা যেটা কোশ্চেন ছিল যে হচ্ছে স্টুডেন্ট মানে আইএলটিএস দিতে হবেই কিনা, অবশ্যই হচ্ছে এখানে আইএলটিএস এবং পিটি দুইটা যে কোনো একটা দিয়ে আসতে হবে, ডুওলিঙ্গো বা এমওআই দিয়ে হবে না, এই দুইটা যে কোনো একটা হুম। লাগবে। আচ্ছা, বুঝতে আর পারছি। মোস্ট অফ আবার হচ্ছে দিকটার ক্ষেত্রে আইএলটিএস এ 7.5ও ওরা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় ইউনিভার্সিটি, যেমন কিছু ইউনিভার্সিটি আছে আমি বললে স্টুডেন্টরা পরে নিজেরাই গুগল করে দেখতে পারবে, এখন এটা খুবই অ্যাভেলেবেল। তো যেমন মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ডিকেন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলো যদি তারা দেখে এগুলো খুবই রেপুটেড ইউনিভার্সিটি, কিন্তু এদের আইএলটিএস এর রিকোয়ারমেন্টই থাকে 7.5, বা পিটির ক্ষেত্রে 72, 79 এরকম। তো আমাদের ইংলিশটা সবসময় জরুরি। ওকে। আচ্ছা, অনেকে আপনারা যারা পরে জয়েন করেছেন, আপনারা কিছু কোশ্চেন যেগুলো করতেছেন এটা আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। হ্যাঁ, যে স্টাডি গ্যাপ, আইএলটিএস এর স্কোর কত লাগবে, তারপরে পোস্ট বেসিক করে যাওয়া যাবে কিনা, তো এগুলো আমরা অ্যান্সার করে ফেলেছি। তো আপনারা যারা পরে জয়েন করেছেন, আমি আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই লাইভটা আবার দেখবেন পরবর্তীতে। দেখলে আমি আশা করি যে আপনারা কোশ্চেন অ্যান্সার গুলা পাবেন। ঠিক আছে। তো আরেকটা হচ্ছে পিটি টেস্ট সেন্টার বাংলাদেশে আছে কিনা, এটা তো অবশ্যই আছে, থাকার কথা। আছে, আছে, বাংলাদেশে পিটিএ সেন্টার আছে, হ্যাঁ। ঢাকাতে বেশ তাহলে পিটি কয়েকটা সেন্টার আছে। বাংলাদেশ, তাহলে পিটি আপনারা বাংলাদেশের পরীক্ষায় বসতে পারবেন। আর হচ্ছে, ওকে, তো মোটামুটি কথাবার্তা। আচ্ছা, একজন বলছে যে মিডওয়াইফারি, যে নার্সিং থেকে যে এনক্লেক্স পরীক্ষা তো দেওয়া যায়, এটা সবাই জানে। বাংলাদেশ থেকে অনেক নার্সরা অলরেডি এনক্লেক্স পাশ করে গেছে। এটা আসলে আমাদের দেশের জন্য খুবই, আমি বলে করবো যে এটা মানে খুবই ভালো একটা ভালো আহ, একটা দিক অবশ্যই। ভালো একটা দিক যে অনেক নার্সরাই পাশ করেছে। আমি কিন্তু বিভিন্ন নার্সিং গ্রুপে তাদের পোস্ট গুলা দেখি। আহ, জি, ভালো তারা লাগে এটা। কনগ্রেচুলেট করে অনেক নার্সরা পাশ করে, এটা আমার কাছেও ভালো লাগে, কারণ পার্সোনালি আমি এটাও চাই যে পাশ জি, করুক আমাদের দেশের ডাক্তার নার্স যারা আছে, সবাই দেশের বাইরে গিয়ে কাজ করুক। তো এটা ভালো লাগে যে বিভিন্ন পেজে আমি দেখি অনেক এনক্লেক্স পাশ করেছে। তো নার্সদের মধ্যে তো মিডওয়াইফরা, আমাকে অনেকেই কোশ্চেনটা করে যে মিডওয়াইফরা কিভাবে যেতে পারে, তো মিডওয়াইফের প্রসেসিংটা কি সেম ভাবে তারা এনক্লেক্স পরীক্ষা বসতে পারবে কি না, বা তাদের জন্য কি আলাদা কিছু হয় আছে কিনা? আচ্ছা, মিডওয়াইফদের ক্ষেত্রে ওই যে এনক্লেক্স এক্সামের আগে একটা সেলফ চেক করতে হয়, যখন কেউ অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবে। তখন অস্ট্রেলিয়ার যেটা মিডওয়াইফারি অ্যান্ড নার্সিং কাউন্সিল, এখানে যাওয়ার পরে সেলফ চেক দিতে হয় আর কি। সেলফ চেকে নিজের একাডেমিক সব পেপার জমা দিলে তখন ওরা দেখে যে আসলে পেপার গুলো অ্যাক্রিডিয়েটেড কিনা। তো মোস্ট অফ দা ক্ষেত্রে মিডওয়াইফ এবং ডিপ্লোমার ক্ষেত্রে কমপ্লিকেশনটা আসার কারণই হচ্ছে এটা যে সরাসরি ডিপ্লোমার পরেই ওরা হচ্ছে এনক্লেক্সে বসতে দেয় না আসলে। তো ওদের সমমানটা লাগে হচ্ছে ব্যাচেলরের। এই জন্য পোস্ট বেসিক করার পরে ওই অ্যাক্রিডিয়েশন পাওয়া যায় যে এনক্লেক্সের জন্য তুমি এখন এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত। এই অ্যাক্রিডিয়েশনটা পাইতে ব্যাচেলরের সমমান তাকে পেপার আচ্ছা। ইভালুয়েশন করাইতে হয়। তাই জন্য পোস্ট বেসিক করতে হবে, এটাই হচ্ছে মানে মেইন কথা হচ্ছে পোস্ট বেসিক করতে হবে। আচ্ছা, এনক্লেক্সের একটা কন্ডিশন পোস্ট বেসিক এরকম করতে হবে। থাকে যে আর যে নার্সিং এ যারা ক্যান্ডিডেটকে আছে তারা অবশ্যই তো ডিপ্লোমা গ্রাজুয়েট দিতে হতে পারবে হবে। মনে হয় নাকি? না, নার্সিং, ওখানে যারা একটা নার্সিং আছে। জি, ওখানে সেলফ সেলফ চেকে এটা বলা থাকে যে ক্যান্ডিডেটকে অবশ্যই গ্রাজুয়েট বা সমমান হইতে হবে। তাহলে গ্রাজুয়েট হইতে গেলে বাংলাদেশের ডিপ্লোমা হুম। কোর্সটা গ্রাজুয়েটের সমমান নয়, যেটা নিয়ে দেখা যাচ্ছে আন্দোলন হচ্ছে। ওকে। বা এখন আমাদের স্ট্যান্ডার্ড ডিপ্লোমার স্ট্যান্ডার্ডটা হয় নাই, সেই জন্য অবশ্যই তাকে হচ্ছে আহ, এখানে যেটা বলা হয় এনম্যাক, ANMAC, এখানে সেলফ চেক করতে হয়। সেলফ চেক করার পরে তখন ওরা বলে যে গ্রাজুয়েশন সমমানের জন্য তোমাকে পোস্ট বেসিক করতে হবে। ওকে, মানে ইস্যুটা এই জায়গাতে। থ্যাংক ইউ। তাহলে আমরা, আচ্ছা, আচ্ছা,
তার মানে হচ্ছে মোটামুটি আমরা যদি আজকের কনভারসেশনে একটা সামারি করে ফেলি, জি তাহলে বলা যায় যে যারা মিডওয়াইফ, যারা অনেকেই এনক্লেক্স এর ব্যাপারে কথা বলে, তাহলে নার্স মিডওয়াইফ সবাই এনক্লেক্সে বসতে পারবে। মিডওয়াইফদের পোস্ট জি বেসিকটা করা থাকা লাগবে, আর জি প্রসেসিং মোটামুটি একইভাবে সেম সেম। করা যাবে। আর হ্যাঁ, আর হচ্ছে কেউ চাইলে পোস্ট বেসিকে যেতে পারবে, অস্ট্রেলিয়াতে মাস্টার্সও যেতে পারবে। পোস্ট বেসিকে অবশ্যই। তাদের হচ্ছে 1 বছর বা 2 বছরের কোর্স থাকতে পারে, কিন্তু এরপরে তারা 3 বছরের হুম। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাচ্ছে, তাই তো? জি জি। আর মাস্টার্সের জন্য 2 বছর পাচ্ছে। আর দুই কেউ বছরের যদি হাজবেন্ড বা ওয়াইফ ডিপেন্ডেন্ট নিয়ে যেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে তাহলে এই ভিসা মাস্টার্সে রেজিওটা আসতে হবে। খুবই বেশি, ভালো। খুবই বেশি। হুম। আর পোস্ট বেসিক এটা আসলে না, না অ্যাপ্লাই করাই ভালো আমার মনে হয়, ঠিক না? হ্যাঁ মানে একটু রিস্কি হয়ে যায় আর হম। রেশিওটা খুব একটা ভালো নয় আর কি। ফল ফল খুব একটা ভালো নয়। বুঝতে পেরেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এইগুলাই, স্টুডেন্টরা আমাদেরকে কোশ্চেন টোশ্চেন করে আর কি। তো আমরা জি মোটামুটি এগুলাই ডিসকাশন করে ফেলেছি। আর জি এরপরে আমরা আরেকটু বলতে চাই যে জি। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, কারণ অনেকেই পরে দেখবে ভিডিওটা, অনেকের কোশ্চেন হুম। আসবে পরে। আহ, তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে পরবর্তীতে কোশ্চেন গুলো করতে পারবে। আমি আমি অ্যান্সার করার ট্রাই আমিও করব, জানানোর বা চেষ্টা আপনার করব। মাধ্যমে আমরা অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে। জি আমি আর চেষ্টা করবো। জানাবেন, ওকে। আর আমরা যেটা করব এরপরে, আপনারা জানেন যে আমরা ওইটি কোর্স করাচ্ছি, তবে পিটি কোর্সটা আমরা করাবো, শুরু করবো খুব তাড়াতাড়ি। এটা আপডেট আমরা পেজের মধ্যে দিব। কারণ আপনারা যারা জি অস্ট্রেলিয়াতে মানে এনক্লেক্স পরীক্ষা, যেমন ইউকে লাইসেন্সিং পরীক্ষাতে আবার পিটি অ্যাকসেপ্টেড না, তো সেই ক্ষেত্রে আপনাকে হ্যাঁ। ইউকে এর জন্য আইএলটিএস অথবা ওইটি করতে হবে। কিন্তু আপনারা যারা এনক্লেক্স এর প্রিপারেশন নেবেন বা কানাডা পড়াশোনা বা করতে যাবেন, আবার ইউএসএ ইউকে তে পড়াশোনা করতে গেলেও কিন্তু, পিটি হ্যাঁ, লাগবে। আবার ইউকে ইংলিশ তে পড়াশোনা প্রফিসিয়েন্সি করতে গেলেও টেস্ট আবার লাগবে। পিটি অ্যাকসেপ্টেড জি লাগবে। ইউকে তে পড়াশোনার ক্ষেত্রেও পিটি অ্যাকসেপ্টেড, কিন্তু ইউকে তে আবার এনএমসি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আবার পিটি অ্যাকসেপ্ট না। দ্যাট মিনস আপনারা যারা অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ তে পড়াশোনা করবেন বা এনক্লেক্স পরীক্ষা দিবেন, নার্স হোক মিডওয়াইফ হোক, সবার জন্যই আপনারা পিটি করতে পারবেন বা ওইটি হুম। করতে পারবেন, আইএলটিএস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে পিটি যেহেতু কম্পারেটিভলি খরচ কম হয়, ঠিক আছে, তবে এটা মেডিকেল রিলেটেড না, তাও এটা আপনারা করতে হুম। পারেন। আমরা এটাতে কম্পারেটিভলি, আপনারা যেহেতু আপনি পাস করেছেন, সেই ক্ষেত্রে আমরা এটা জি ট্রাই করব। এক একজনের আমি অপশন এক এক সর্বোচ্চ রকম চেষ্টা থাকে, কেউ করব। কেউ জি রাইট, দিতে থ্যাংক ইউ, পছন্দ করে। থ্যাংক ইউ। তো কেউ কেউ চায় আইএলটিএস করতে, কেউ ওইটি করতে, পিটি করতে, এক একজনের চয়েস এক এক রকম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা পিটি কোর্সটাও শুরু করবো, আপনারা এটা আপডেট পাবেন আমাদের পেজে। আর হুম। মুশারফ প্রোমেট্রিকের বলেছে, হ্যাঁ আমরা প্রোমেট্রিক কোর্স শুরু করেছি অলরেডি গত সপ্তাহে। কোয়ারিজ থাকে সেই ক্ষেত্রে করতে পারেন। আর এই তো মোটামুটি আমাদের আজকে এই পর্যন্ত কনভারসেশন। আর মেহের, আপনি কিছু না, আপনার বাংলাদেশি নার্স মিডওয়াইফ যারা আছে তাদের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ বলার আছে বলতে অবশ্যই মানে এই প্ল্যাটফর্মটা যেহেতু একটা একটা জি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে হয়তো বা অনেকেই শুনছে এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, এখানে আমার হয়তো বা আমার নিজের ব্যাচমেট আছে, আমার সিনিয়র অনেক ভাই বা আপু আছেন এবং জুনিয়ররা অনেকে আছেন যারা আসলেই চান যে জি, প্রফেশনটাকে স্ট্যান্ডার্ড করতে। তো এই আমরা যদি প্রত্যেকেই প্রফেশনকে স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে আমাদের এডুকেশনের কোনোই বিকল্প নাই। এডুকেশন আমাদেরকে লার্নিং করতেই হবে। এবং আমরা যদি আসলে শিখতে চাই, আমাদের শিক্ষা অ্যাব্রোডে যাওয়ার একটা ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে ইংলিশ টেস্ট, আমাদেরকে ইংলিশে ভালো হতে হবে আর কি। তো আন্তর্জাতিক যে ল্যাঙ্গুয়েজ, সেই রাইট, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আমাদেরকে ভালো হতে হবে। তো প্রত্যেকের কাছে আমার এখন অনেকে রিসেন্টলি লাইসেন্স কমপ্লিট করেছে, যাদের হাতে সময় আছে তারা প্লিজ এই দরকার যেই কোর্সই হোক, সেটা আইএলটিএস হোক বা পিটি হোক, জীবন যুদ্ধে এগিয়ে থাকার জন্য হলেও এই ইংলিশ কোর্সটা আমি চাই যে সবাই আসলে করে রাখুক। এবং যে করবে সেই এগিয়ে থাকবে, আমার এটাই বলার আর কি। ছোট বড় এখানে যেই আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমার এটাই বলার। আর পিটির জন্য আমি রাইট, যেমনটা বলেছি, আমি পিটিতে ইন্সপায়ার করছি আমার নিজের জায়গা থেকে। সেম 4টি মডিউল, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, 4টা মডিউল।
এই 4টা মডিউল আমি আইএলটিএস এ বসলেও আমাকে দিতে হবে। কিন্তু কম্পারেটিভলি আমি আমি নিজে যেহেতু দুইটাই দিয়েছি, আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার যে কোনটা বেটার, কোনটা ইজিয়ার। তো প্রত্যেকের কাছে করলে কোনো লস নাই। এই জন্য মানে লার্নিং যদি করতে চাই, আমি যদি হায়ার এডুকেটেড হইতে চাই, তাহলে আমাকে অবশ্যই ইংলিশ কোর্সে মুভ অন করতেই হবে। এটাই বলার, মানে সময় যেন কেউ নষ্ট না করে। রাইট। কারণ right, কারণ অনেকে দেখা যায় কি, আমি যখন ইউকে তে ছিলাম, যারা ইন্ডিয়ান পাকিস্তানি বা আফ্রিকান, ওরা কি করতো, মাস্টার্স কোর্সে ইউকে তে চলে আসতো। এখানে তাদের 15-20 লাখ টাকা খরচ হতো, কিন্তু তারা এটাকে কিন্তু একদম জি, ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করতো। কারণ কি, আমি কারণ নিজেরাই এইসব করেছি। দেশগুলো, এই যে আপনিও করেছেন, কারণ এটা আমার কাছে মনে হয় যে 20 লাখ টাকা, এখন মানুষ কি করে, মিডল ইস্ট কান্ট্রি গুলাতে ওয়ার্কিং ভিসা যারা ওয়ার্কার আছে, ওরা 10 লাখ টাকা খরচ করে কাজ করতে যায়, এত কষ্ট যাই। করে, করে তারা 20-30 হাজার টাকা স্যালারি পায়। আর আপনি যদি এখানে সাপোজ লাইসেন্স পরীক্ষা দিলেন বা মাস্টার্সও গেলেন, 20 লাখ টাকা খরচ করে কেউ গেলে ওইখানকার রেজিস্ট্রেশন পেয়ে গেলে আবার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে এই 20 লাখ টাকা সে 6 মাস ইনকাম করে ফেলতে পারবে। ঠিক না? পসিবল। এটা তো 1 বছরের মধ্যে অবশ্যই ইনকাম করে পসিবল। ফেলতে পারবে কেউ চাইলে। এটা একটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আমি মনে করি। তারপর দেখা যাবে সে যদি ওইখানকার রেজিস্ট্রেশন পেয়ে যায়, এই 20 লাখ টাকা ইনকাম করতে তার 6 মান্থস এর বেশি লাগবে না। ঠিক না, না? লাগবে না। এবং সে ওয়ার্ল্ড ক্লাস একজন রেজিস্টার্ড নার্স বা মিডওয়াইফ হয়ে গেল। তো আমি এই জন্য এটা বলবো, স্কিল যদি এবং আরো এক্সপেরিয়েন্স যেটা যেটা এখানে পাওয়া যায়, সেটা হয়তোবা এই এই টাকা দিয়ে আহ, তার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স আমরা গেইন করি। যে টাকাটা আমরা ইনভেস্ট করি, সেটার থেকে অনেক বেশি আমরা এখান থেকে শিখি। এটাই হচ্ছে মানে, এই জন্য এখানে কোনো রাইট, লস নাই এই রাইট, ইনভেস্টমেন্টে। এক্স্যাক্টলি। হুম, ওকে। তো মোটামুটি আমাদের আজকের সেশন এই পর্যন্তই। আর তারপরে যদি কারো কোনো কোশ্চেন আমাদের কোয়ারি সাথে থাকে। যোগাযোগ করলে আমরা আপডেট করতে পারবো, আপনারা আমাদেরকে বলতে পারবেন আর কি। আর জি, হ্যাঁ, কোয়েরিজ থাকলে। তো মেহের, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা একটা ইফেক্টিভ লাইভ সেশন আমার মনে হয় যে করতে পেরেছি। আমি জানি না আসলে কতটুকু ইফেক্টিভ, তাও আমরা চেষ্টা করেছি আর কি আমাদের, জি। উই ট্রাইড আওয়ার বেস্ট। তো সেই ক্ষেত্রে আমরা জানি না, তবে আপনি সময় দিয়েছেন, আপনার এই যে টাইমটা দিলেন এটার জন্য আসলে আমি এটা অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ অ্যাগেইন ফর জয়নিং উইথ মি হিয়ার। আর এই তো। না, আমি আমি নিজেও কৃতজ্ঞ যে আসলে আমি এই এই ইনফরমেশন গুলো আমি হয়তোবা টুকরা টুকরা করে প্রায়ই একজন আরেকজনকে দিতেই থাকি আর কি। কারণ অনেকজন আমি যখন জানে যে আমি আছি এবং আমি যে কর্মস্থলে ছিলাম, আমার কিছু যারা ভালোবাসার মানুষজন আছে, তারা আমাকে নক দেয়, তাদেরকে আমি টুকরা টুকরা করে বলি। তো রিসেন্টলি আমি জি, ওদেরকে বলেছি যে তোমাদের যতগুলো কোশ্চেন থাকে, হয়তোবা অনেকে আমার বলতেও পারে না, দেখা যাচ্ছে ইনবক্সে করছে, তাদেরও হেসিটেশন কাজ করে, আমিও বুঝি। তো আমিও অনেকগুলো কথা এক জায়গায় একটা প্ল্যাটফর্মে বলতে পারলাম। আমি নিজেও আপনার প্রতি কৃতজ্ঞ, এবং আপনার উদ্যোগের জন্য আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ। ধন্যবাদ। যে এই কাজগুলো হয়তো বা অনেকেই করে না। আমি আমি নিজে তো আসছি না, আমি আমি 2023 সালে আসছি, আমার জার্নিটা শুরু করেছিলাম আমি 2021-এ। তো এই 2 বছরে আমি মানুষ দেখেছি। তো যেটা আমি হেল্প পাইনি, সেটাই যে এখন আমার 1 ঘন্টার কথাই হয়তো বা কেউ কেউ কিছু গাইডলাইন পেয়েছে তাদের, ওই 50 জন থেকে 5 জনও যদি আর 1 বছর পর 5টা কান্ট্রিতে যায়, তাহলে আপনার সার্থকতা 100%, আমার সার্থকতা রাইট, কিছুটা, এই আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ আপনি এই যে 1 ঘন্টায় কথা এটাই। বললেন, এই 1 ঘন্টার ইনফরমেশন কালেক্ট করতে কিন্তু আপনার দেখা যায় 6 মাস লাগছে। ঠিক আছে? জি, এটা আপনার অনেক জি, সময় লাগছে। সব ইনফরমেশন গুলো আপনি 1 ঘন্টার মধ্যে আমাদেরকে দিয়ে দিলেন, তো এটা জি, অনেক বড়। আর আমি আর সবাইকে বলবো, বাংলাদেশ থেকে অনেক নার্সরা কিন্তু বিভিন্ন দেশে আছে, জব করতেছে, জি, অনেকে পিএইচডি করে ফেলছে, মাস্টার্স করতেছে। জি। তো সবাই যদি এভাবে এগিয়ে আসে, আমার মনে হয় যে ইনফরমেশন গুলো দেয়, তাহলে বাকিরাও ইফেক্টিভ, কি বলে এটাকে, বেনিফিটেড হ্যাঁ, হবে একটা আমার মনে হয়। বেনিফিটেড হবে অবশ্যই, মানে জাতি বেনিফিটেড হবে, এই আর কি। যে যেটা আমাদের প্রয়োজন, আমরা যেখানে জি, আটকিয়ে যাই সেই জায়গাটা। আর তবে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়, তাহলেই হচ্ছে নিতে অন্যরা এগিয়ে আসতে সাহস পায় আর কি, সুযোগ পায়। তো হ্যাঁ, আপনি এই যে হবে। এই উদ্যোগটা আপনি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে মেহের, তাহলে আমরা আমাদের সেশন আজকে শেষ করে দেবো এখানেই। হ্যাঁ। জি, আর
ধন্যবাদ। আর আপনারা যারা যারা আমাদের শুনছে সাথে আজকে তাদেরকেও লাইভে, ধন্যবাদ। রাইট, তো যারা কানেক্টেড হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে লাইভ শেষ করছি এখানে। হয়তো বা আবার কথা হবে কোনো একদিন। তো সবাই ভালো ইনশাল্লাহ। থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড মেহের, থ্যাংক ইউ সো আল্লাহ মাচ হাফেজ। অ্যাগেইন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপনাকে। ওকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।